বাই সাকিব। কে কে ওখানে? ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি সাব্বির ইসলাম বৈশাখ বলছি গাজীপুর থেকে। সাকিব ভাই, আমার ঘটনাটা ভয়েস রেকর্ড করে পাঠালাম, আশা করি ভালো লাগলে আপনি সম্প্রচার করবেন, এই আর কি। সাকিব ভাই, এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছিল। গত বছরের শুরুর দিকে আমি গিয়েছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আমার সাথে আমার এক বন্ধু ছিল। মূলত আমার বন্ধুর বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম। আমরা গিয়ে যখন পৌঁছাই তখন রাত প্রায় 3টা বাজে। এত রাতে কোনো গাড়ি না পাওয়ায় সে রাতে প্রায় 6 কিলোমিটারের মতো পথ হেঁটে ওদের বাড়িতে যেতে হবে বলে আমরা আগে পরে কিছু না ভেবেই সরাসরি হাঁটা শুরু করি। আমরা গল্প করতে করতে আগাইতে থাকলাম। শীতের রাতে হালকা জ্যোৎস্নায় পরিবেশটা আমার কাছে মোটামুটি অন্যরকমই মনে হচ্ছিল। এমনিতেই গ্রাম সবসময় আমার কাছে ভালো লাগে। গ্রামের সজীব বাতাস আর সবুজ গাছপালা আমাকে সবসময় আলাদা রকমের একটা তৃপ্তি দেয় আর কি। এখনো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে একটা রাস্তায় এসে পড়ি যেখানে আশেপাশে কোনো মানুষের বাড়ি ছিল না। দুপাশে নিচু ধান ক্ষেত আর মাঝে মাঝে 2-1টা গাড়ি ছুটে যাচ্ছিল এদিক ওদিক। একটা সময় খেয়াল করলাম যে অনেকক্ষণ ধরে কোনো গাড়ি আসছে না, আর শীতের ভাবটাও সাথে সাথে কমতে শুরু করলো। আমরা ভাবলাম অনেক দূর থেকে হেঁটে আসছি বলে হয়তো আমাদের শীত কম লাগছে আর কি। কিন্তু সে ধারণা আমাদের আসলে তখন পরিবর্তন হলো যখন দেখলাম গরমে আমরা শীতের পোশাক খুলে ফেলার পরও প্রচন্ডভাবে ঘামতে হচ্ছে। আর উত্তর দিক থেকে এমনভাবে গরম বাতাস আসলো, মনে হলো হয়তো ওদিকে আগুনের বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আমার বন্ধু বুঝতে পেরেছিল বলে আমাকে বারবারই দ্রুত হাঁটার জন্য বলছিল। আমরা দ্রুত হাঁটতে হাঁটতে একটা সময় রীতিমতো দৌড়ানো শুরু করে দিই। আর ওই গরম বাতাস আর সাথে সাথে এই দৌড়ানোর কারণে না এতটা ঘামছিলাম যে সেই শীতের ভেতরেও এমনভাবে শরীর ঘামতে শুরু করলো, কপাল থেকে ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরে পড়ছে, একেবারে পুরো শরীর ভিজে গেল। অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি তো এক সময় আর পারছিলাম না আর কি। তারপরে দেখি একটা কাছেই শিমুল গাছ আছে, তো এই শিমুল গাছটার নিচে যে বসি তখন, কারণ আমার এমন দৌড়ানোর অভ্যাস কখন আসলে ছিল না। আমরা শিমুল গাছের নিচে বসার সাথে সাথে বলতে পারেন শরীরে ঝিম ধরে যায়, আর আস্তে আস্তে অন্ধকার আরো গাঢ় অন্ধকারে পরিণত হয়। একেবারে তলিয়ে যেতে শুরু করি তখন অন্ধকারের মধ্যে। নিজের চোখের উপর কোনো নিয়ন্ত্রণ তখন আর ছিল না আসলে। আমাদের সাথে সে রাতে যে কি হয়েছিল তা ঘটনাটা পরেই বলি, আগের কিছু ঘটনা আমি বলিনি। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি সকাল, চারদিকে আলোয় পরিষ্কার হতে শুরু হয়েছে মাত্র। পাশেই দেখলাম আমার বন্ধু ঘুমিয়ে আছে, ঠিক যেন রাতে বসেছিল, ঠিক যেখানে রাতে বসেছিল সেখানেই আছে। আর বিশ্বাস করবেন না সাকিব ভাই, আমি দেখলাম আমার বন্ধুর মাথায় একটা চুলও নেই, মানে পুরো মাথাটা টাক। তাও এমন ভাবে টাক হয়েছে দেখে মনে হচ্ছে মানে বহু বছর ধরে ওর মাথায় কোনো চুলই ছিল না। আমি তখন কি জানি মনে করে নিজের অজান্তে নিজের মাথায় তখন হাত বুলালাম। দেখলাম সাকিব ভাই, বিশ্বাস করবেন না, আমার মাথায়ও কোনো চুল নাই, একেবারে চুল শূন্য মাথা। এক রাতে এভাবে এমন হয়ে গেল কিভাবে, কি কিছুই বুঝলাম না। আমি তো আমার বন্ধুকে ডাকা শুরু করলাম, অনেকক্ষণ ডাকাডাকি করলাম ওকে, তারপরে ওরে উঠাতে পারলাম। উঠিয়ে বলার পর ও দেখলো সত্যি আমরা আমাদের অলৌকিকভাবে মাথার চুল হারিয়ে ফেলেছি। সেই সময় ভয়ের থেকে দুঃখ নিয়ে আসলে দুজনেই ছুটে যেতে লাগলাম আবার বাড়ির দিকে। আমরা রাস্তায় যাবার পর একটা ভ্যান গাড়ি দেখতে পাই,
ওই ভোরবেলায় হয়তো কোথাও যাচ্ছিল। আমাদের অনুরোধে সে আমাদের বাড়ি পৌঁছে দিতে রাজি হলো, আর বিনিময়ে ও বলল যে 100টা টাকা দিলেই নাকি হয়ে যাবে। তা আমরা দুজন রাজি হয়ে গেলাম, কারণ পথটা অনেক বাকি তখনও না। আর যাবার পথে তাকে ধন্যবাদ দেবার সুবাদে বেশ কিছু গল্প হয়ে গেল। তার কাছে আমরা গত রাতের ঘটনাটা তখন খুলে বললাম। শেষ পর্যায়ে সুজন বিশ্বাস আমাদেরকে বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দিয়ে চলে যায়। ও আচ্ছা, ওই চালকের নাম ছিল সুজন বিশ্বাস। আমরা বাড়িতে পৌঁছে দেখি যে বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সারা রাত ধরে আমার বন্ধুর মা ঘুমাতে পারেননি। সকালবেলা আমার বন্ধুর বাবা গিয়েছেন থানায় জিডি করতে। আমরা বাড়িতে গিয়ে খুলে বললে দেখলাম বন্ধুর মা কেমন যেন আঁতকে উঠলেন। আমি মনে হচ্ছিল তখনও ঘোরের মধ্যেই নিজে আছি। কি থেকে যে কি হয়ে যাচ্ছে আর আসলেই যে কি ঘটছে তার কোনো কিছুই আমার বুঝতে পারছি না। বন্ধুর মা আমাদের সব কথা শোনার পর একবারে হাউমাউ করে কান্না শুরু করে দেন। আর কি সব বলে তারও বোঝার কোনো উপায় নেই। এমনিতে সে এলাকার ভাষা সহজে বোঝা আমার পক্ষে সম্ভব না, তবুও চেষ্টা করছিলাম বোঝার। পরে বন্ধুর বাবা বাড়িতে ফিরে আসলে তিনি একটা হুজুর ডেকে আনলেন বাড়িতে। আমাকে অভয় দিয়ে হুজুরের কাছে নিয়ে যান। ততক্ষণে অন্তত এতটুকু বুঝতে পারছিলাম যে আমাদের সাথে যা ঘটেছে তা স্বাভাবিক কোনো ঘটনা ছিল না আসলে। হুজুরের কাছে যাবার পর হুজুর কিছুক্ষণ আমাদের দুজনের মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে তারপর আমাদের বললেন আমরা রাতে একটা বদ জিনের নাকি কবলে পড়েছিলাম। আর এটাও বুঝলাম যে এই জিনের কবলে যারা পড়ে তাদের মাথার চুল আর থাকে না, এমনকি মারাও যেতে পারে। আমাদের ভাগ্যটা নেহাত ভালো ছিল বলেই আমরা বেঁচে ফিরতে পেরেছি আর কি। সাকিব ভাই, সত্যি বলতে আমার তখন ভয়ের থেকে মাথার চুল হারানোর শোকটা না অনেক বেশি হচ্ছিল। আমি যে কি পরিমাণে তখন বিষণ্ণ হয়ে যাই। পরে হুজুরের সাথে কথা বলে জানতে পারলাম যে একটা বড় কবিরাজ আছেন যার কাছে এর সমাধানটা পাওয়া যাবে আর কি, কিন্তু তার বাড়ি সিরাজগঞ্জ সদরে। আমাদেরকে সেই কবিরাজের নাম্বার আর ঠিকানা দিয়ে দেন। আমরা তারপরে একদিন পর সেই কবিরাজের সাথে যে দেখা করি আর কি। তো কবিরাজ আমাদেরকে তারপরে একটা তেল দেয় মাথায় মাখার জন্য, আর দুজনকে আগে ভালো কোনো রাকির থেকে রুকাইয়া করতে বলেন। তারপর যেন আমরা এই তেল ব্যবহার করি সেটাও বলে দেন আর কি। আমরা তারপর ঢাকাতে ফিরে এসে একটা রাকির থেকে রুকাইয়া করি আর তেল প্রতিদিন মাথায় মাখতে থাকি। সত্যি সত্যি বিশ্বাস করবেন না সাকিব ভাই, 1 মাসের ভেতর না আমাদের মাথার চুল আবার গজাতে শুরু করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ মাথায় পর্যাপ্ত চুল আছে। তবে সেই সময় বাসা থেকে অনেক বকাবকি করেছিল এভাবে হঠাৎ করে বেড়াতে যাবার জন্য। এই ঘটনা আমার জীবনে প্রথম এবং শেষ আশা করছি। তবে এই ঘটনা আমাদের ভয় আর উৎকণ্ঠার পাশাপাশি যে বেদনা দিয়েছিল তা কেবল অল্প বয়সে চুল হারানো মানুষরাই হয়তো বুঝতে পারবে। তো সাকিব ভাই, এটাই ছিল আমাদের ঘটনা আর কি। ভালো থাকবেন। আর আমার এই ঘটনাটা যদি ভালো লাগে তো একটু সম্প্রচার করার ব্যবস্থা করবেন আপনার এই শোটাতে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।